Dash and Company, 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 মনের কথা আমি শুনবো তোমার মুখ দিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন দাস অ্যান্ড কোম্পানি, শুধুমাত্র ফ্রেন্ডস টিভির পর্দায়। আজ আমরা এমন একজন অতিথিকে সঙ্গে পেয়েছি যিনি একাধারে সঙ্গীত পরিচালক, সঙ্গীত নিয়ে তার অনেক চর্চা, তার অসামান্য, তার এই শিল্পী সত্তা। আমরা আজকের অনুষ্ঠানে আমরা যাকে নিয়ে বেশ কিছু কথা বলবো, তার অজানা কথা আমরা শুনবো। সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার প্রতীক কর্মকার। নমস্কার প্রতীক, তোমাকে স্বাগত আজকে দাস অ্যান্ড কোম্পানিতে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলি, দাস অ্যান্ড কোম্পানিতে এসে তোমার কেমন লাগলো? প্রথম কথা হচ্ছে যে এটা একটা অনবদ্য একটা চিন্তা, যে ক্যামেরার সামনে আমাদেরকে অনেকেই দেখতে পায় না, কিন্তু আমাদের কাজ মানে প্রতিনিয়ত লোকজন শুনছে, মানে সিরিয়ালে এবং মানে অন্য অন্য জায়গায়। সেখানে তুমি আমাদেরকে একটা মুখ দিচ্ছ এখানে, এবং আমাদের অজানা যে কথাবার্তাগুলো সেগুলো আমরা মানুষজনকে বলতে পারছি। এটা একটা বড় একটা চিন্তা ভাবনা, এবং এখানে এসে আমার সত্যিই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি। থ্যাংক ইউ। তোমার তো ফ্যামিলি ভাবে আমি যতটুকু জানি যে একটা অন্য প্রফেশন তোমার বেছে নেওয়ার কথা ছিল, তো হঠাৎ করে এই যে সঙ্গীত জগৎটা হঠাৎ করে কেন? দেখো, মানে প্রথমত যেটা বলার যে আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমরা। এবার সেখানে মা বাবার চিন্তাধারাই হয় যে ছেলে মেয়ে যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, এবং স্বাভাবিকভাবে আমার মা বাবারও সেরকম চিন্তা ছিল এবং আমারও সেরকমই চিন্তা ছিল। আমার ছোটোবেলা থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল, এবং সেই অনুযায়ী আমি ক্লাস 11-12 সায়েন্স নিই, এবং তারপর আমি জয়েন্টও দিই, মানে জয়েন্টও ক্র্যাক করি আমি, এবং আমি একটা ভালো কলেজেও পড়তাম। সেখান থেকে আই ওয়াজ প্লেসড ইন উইপ্রো এবং হচ্ছে ক্যাপজেমিনিতে। তো সেখান থেকে আমি উইপ্রো জয়েন করি, এবং আমি আইটিতে কাজ করতাম। তো সামহাও আমার ওখানে গিয়ে মনে হলো যে এই প্রফেশনটা আমার জন্য নয়, কারণ একটা দাসত্ব বোধ আমার মধ্যে কাজ করতো, যে আমাকে বলে দেওয়া হচ্ছে যে ওটা করো, মানে সেটা করো। এবার একটা শিল্পীর পক্ষে এটা মেনে নেওয়াটা খুবই মুশকিল। আমরা যারা শিল্পী সেটা আমরা বুঝতে পারবো, যে একটা শিল্পীর পক্ষে যে কেউ বলে দিচ্ছে যে এটা করো, ওটা করো, এরভাবে করো না, কেন পারছো না, কেন হচ্ছে না, একটা ডেডলাইন। তো এইগুলো আমার সামা মনে হলো যে এই জায়গাটা আমার জন্য নয়। তো তারপরে বহু চেষ্টা করে তখন আমার একটা গিটার অ্যালবাম বেরিয়ে গেছিলো। তো সেটা আমি বিভিন্ন মানে প্রোডাকশন হাউসে মানে জমা দিই। তারপরে আমাকে আমি নাম করছি না, মানে এটি বড় একটি প্রোডাকশন হাউস আমাকে ডাকে অ্যাজ এ মানে মিউজিক ডাইরেক্টর এবং সাউন্ড ইঞ্জিনিয়ার সেখানে মানে জয়েন করবার জন্য। তো তারপরে জয়েন করি, অ্যান্ড তারপরে দ্য থিং ওয়েন্ট অন। কিন্তু ইনিশিয়ালি এতে আমার মা এবং মানে আমার দাদা প্রচণ্ড সাপোর্ট করেছে। ছোটোবেলা আমার বাবা মারা গেছে, তখন আমার 7 বছর বয়স, আমার দাদার 14 বছর বয়স। তো ছোটোবেলায় প্রচণ্ড স্ট্রাগলে কেটেছে, এবং খুব স্বাভাবিকভাবে আর 5টা বাচ্চা যেরকম বেড়ে ওঠে সেরকম বেড়ে ওঠা আমার পক্ষে সম্ভব হয়নি। কারণ আমি আমার বন্ধুদের দেখেছি যে মানে বিলাহল মানে গাড়িতে মানে স্কুলে আসতে, এবং তাদের মানে সব কিছু মানে বায়না তাদের মা বাবারা মেটাচ্ছে, সেটা আমার হয়নি। কারণ অত ছোট বয়সে বাবা মারা গেছে, এবং আমার মা একজন হাউসওয়াইফ। তো সেখান থেকে প্রচণ্ড স্ট্রাগল ছিল। সো আমার স্কুল খুব আমার সাথ দিয়েছে। আমার স্কুল মানে টু বি ভেরি অনেস্ট, স্কুল আমাকে প্রায় 12 বছর আমার কাছ থেকে কোনো ফিজ নেয়নি। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম, এবং সেখানে কোনো ফিজ নেয়নি, এটা একটি বড় ব্যাপার। এবং আজকে যখন আমার স্কুলের কখনো কিছু দরকার হয়, আমি একদম মানে দুহাত তুলে আমি রেডি থাকি যে ওদেরকে মানে সাহায্য করবার জন্য, বা যেইটুকু আমার তরফ থেকে করা যায়। সো এইভাবে আমার মনে হলো যে পড়াশোনা তো ঠিক আছে, কিন্তু পড়াশোনার বাইরে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে কিছু করে দেখানো একটা জেদ, যে 5টা লোকের মতন আমি হব না, এই 5টা লোকের থেকে বাইরে কিছু করে দেখানোর যে জেদটা, এটাই মনে হয় যে আমাকে এই প্রফেশনটা বেছে নিতে মানে হেল্প করেছে। হ্যাঁ, এই যে তুমি এই যে সঙ্গীত জগতে তুমি মানে এসেছো, কাকে দেখে এত মানে
মানে উৎসাহ পেয়েছো? কাকে, কোন শিল্পীকে দেখে? মানে নিশ্চয়ই, মানে আমার যেটা প্রথমে আহ, তখন একটি চ্যানেলে মানে মিউজিক কম্পিটিশন হতো একটা, এবং মানে মানে মিউজিকও বলবো না, ব্যান্ড কম্পিটিশন হতো ওখানে। তো সেখানে আমি রূপম দাকে ফার্স্ট টাইম দেখি পারফর্ম করতে, মানে ফসিলসকে দেখছি যে মানে পারফর্ম করতে গিটার নিয়ে, মানে ইট ওয়াজ আ ভেরি বিগ শো, এবং সেখান থেকে আমার মানে গিটার শেখার ইচ্ছেটা জন্মায়। এবার তারপরে যখন আমি মিউজিকে ঢুকি তখন মনে হয় যে এটা বিরাট বড় একটা সাগর, এবং যতই আমি শিখতে থাকি ততই আমার আরও মানে ভালো লাগতে থাকে। তো সেখান থেকে যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তো তখন অলরেডি আমি অ্যাজ এ গিটারিস্ট মানে জিৎ গাঙ্গুলির সাথে কাজ করছি, এবং জিৎ গাঙ্গুলির প্রচুর সিনেমায় আমার বাজানো, বস 2, মানে সেখানে গিটারগুলো টোটালি আমার বাজানো, এবং সেখানে ফুল ফ্লেজেড কাজ করছি। তারপর রূপম গর্দের সাথে আমি সেশন বাজাচ্ছি, হচ্ছে স্টেজ বাজাচ্ছি। তো এই করতে করতে সামহাউ তো এই যে মানে যেসব মানে স্টলওয়ার্সদের সাথে আমি কাজ করেছি, যাদের সাথে আমি কাজ করছি এবং কাজ করেছি, এদের একটা বিগ ইনফ্লুয়েন্স আছে আমার টোটালি মিউজিকে আসার জন্য। তো বা এই যে মিউজিকে তুমি এসেছো, একটা পড়াশোনার তোমার একটা লাইফ ছিল, বা বাড়ি থেকে তুমি অনেকটা সাপোর্ট পেয়েছো পড়াশোনার দিক থেকে, তো তুমি হঠাৎ করে এই যে প্রফেশন তুমি বেছে নিয়েছো, তো কোনো রকম ভাবে বাড়ির কোনো প্রবলেম হয়নি? মানে ইনিশিয়ালি তো প্রবলেম ছিল, কারণ একটা মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা একটা ছেলে, এবং সে হঠাৎ করে একটা সেফ চাকরি ছেড়ে এমন একটা ওয়ার্ল্ডে আসলো যেখানে কাজ থাকলে টাকা হয়, মানে কাজ নেই তো টাকা নেই। মানে আপনি যদি চাকরি করেন, যারা চাকরি করেন তারা এটা বুঝবেন যে যারা চাকরি করেন তাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ একটা, বা স্টার্টিং অফ দ্য মান্থ একটা হিউজ টাকা মানে স্যালারি যেটা ক্রেডিট হয় ব্যাংকে। এবার আমাদের শিল্পীদের ক্ষেত্রে সেটা হয় না। তার কারণই হচ্ছে কি, যে আমরা যারা শিল্পীরা কাজ করছি, আমাদের কাজ থাকলে টাকা, কাজ না থাকলে টাকা নেই। সো আমাদের ওই স্টার্টিংয়ে বা হচ্ছে মান্থ এন্ডে একটা বড় টাকা আমাদের ঢোকে না। তো এবার যখন এই একটা সেফ জায়গা ছেড়ে আমি একটা আনসেফ জায়গাতে আসছি, তো খুব স্বাভাবিকভাবে একটা মধ্যবিত্ত পরিবারের মেন্টালিটি থেকে, তো বাড়িতে তো প্রবলেম ছিল, সেটা মা তো প্রচণ্ড প্রবলেম করেছিল। তো ইনিশিয়ালি দাদা ওয়াজ ভেরি মানে সাপোর্টিভ, মানে দাদা খুব সাপোর্ট করেছে, কিন্তু মার একটু প্রবলেম ছিল, সেটা স্বাভাবিক, সেটা আমি মাকে দোষ দিই না, কারণ মার চিন্তাভাবনাটা একদমই সঠিক। আমি আজকে যদি আমার যদি বাচ্চা কাচ্চা হয় এবং তারা যদি গান বাজনা করতে যায়, আমি আগে বলবো যে নিজের আগে ইয়েটা মানে মানে সেভ করো, তারপরে তুমি গান বাজনাতে আসো। কারণ মানে এটা এমনই একটা ফিল্ড হয়ে দাঁড়াচ্ছে এখনকার যুগে যে টোটালি গান বাজনার উপরে ডিপেন্ড করে যদি কেউ সংসার চালাতে চায়, এটা খুব মুশকিল। তো এবার সেখানে প্রবলেম বাড়িতে প্রচুর ছিল, সেটাকে ওভারকাম করেছি। ওভারকাম করতে সাহায্য করেছে প্রচুর মানুষ, যাদের একজন হচ্ছে তুমি। তার কারণ হচ্ছে যে আজকে আমাকে টিভির পর্দায় আপনারা দেখছেন, এই যে শোতে আমি এসেছি, মানে সেটাও শ্রীদির হাত ধরে, এবং আমার প্রচুর ইন্টারভিউজ হয়েছে প্রচুর চ্যানেলে, সেগুলো শ্রীদির হাত ধরে। তো এই মানুষটার অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না, এবং যদি ভুলে যাই তাহলে আমার থেকে বড় বেইমান এবং নিমকহারাম কেউ হয় না। সরি ওয়ার্ডগুলো মানে আমি ব্যবহার করলাম, কারণ আজকালকার দিনে লোকে ভুলে যায়, মানে লোকে হেল্প নেয় কিন্তু সেগুলো মনে রাখে না একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর। তো এগুলো আমাকে বলতে বাধ্য আমি হলাম আজকে, যে এত অবদান যাদের থাকে তাদেরকে কোনোদিনও ভুলে যাওয়া উচিত নয়, এবং যদি প্রকৃত মানুষ হয়তো। তো সো এই প্রবলেমগুলো ওভারকাম করতে পেরেছি এখন, এবং ব্যাংক ব্যালেন্স যখন বাড়ছে, তো তখন পরিবারের মানে অশান্তি সাময়িকভাবেই মানে কমে যায়। সো এইগুলো করে মানে ইনিশিয়ালি তো প্রবলেম ছিল, বাট এখন সেটা ওভারকাম হয়ে গেছে। আজকে আমরা তো অনেক শিল্পীকে দেখি, সঙ্গীত শিল্পীকে দেখি, তাদের মানে এমন একজন মানুষকে দেখেতে, তোমার যা কথা আমি শুনলাম এতক্ষণ ধরে, তুমি রূপম ইসলামের গান শুনেই তুমি মানে এই সঙ্গীত জগতে ইন্সপায়ার। ঠিক। আর এতটা মানে জার্নি, মানে এতটা দিন তোমার হয়ে গেল, তাও অ্যাপ্রক্স কতটা দিন হলো, তুমি কি কি মানে এই প্রফেশন থেকে কি কি আশা করেছো বা কি কি আশা করোনি? প্রথম কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আমি 2015-তে এসেছি, এবং প্রায় 10 বছর হয়ে গেল। আমি ফার্স্টে একটি মেগা চ্যানেলের অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর হিসেবে
বহুদিন কাজ করেছি অ্যাজ আ মিউজিক ডাইরেক্টর বলছি। তার আগে হচ্ছে গিটারিস্ট হিসাবে আমি 2011 থেকেই কাজ করছি, মানে জিদ্দার সাথে, রূপঙ্করদার সাথে। এবার তো 2011 থেকে অ্যাজ আ গিটারিস্ট মানে কাজ করছি, এবং 2015 থেকে অ্যাজ আ মিউজিক ডাইরেক্টর কাজ করছি। তো যেটা হয়েছে কি, যে যতদিন তুমি কারোর আন্ডারে কাজ করছো, তো ততদিন তুমি তাদের খুব ভালো মানুষ হয়ে আছো। যেই তুমি নিজে মিউজিক ডাইরেক্টর হওয়ার চেষ্টা করবে, তো তখন আমি যেটা ফেস করলাম, যে ইন্ডাস্ট্রি প্রচুর লোক আমার এগেনস্টে হয়ে গেল। তো তখন সবাই বলা শুরু করলো যে হচ্ছে বেরবাগা ছেলে, বেশি অল্প বয়সে বেশি চাই, বুঝে গেছে। হ্যাঁ, মানে হচ্ছে বুঝে গেছে বেশি। তো এই ধরনের আচরণগুলো আমি পেয়েছি, এবং তাতে আমার মানে বিন্দুমাত্র ক্ষোভ নেই, কারণ আমাকে নিয়ে যখন তারা কথা বলছে, তো কোথাও না কোথাও সেখানে জয় আমারই হচ্ছে, যে আজকে তাদের হাঁটুর বয়সী একটা ছেলেকে নিয়ে তারা এতটা উদ্বেগ, যে তারা তাকে থামানোর চেষ্টা করছে। এটা আমার খুব ভালো লাগে, এটা আমি খুব মানে এনজয় করি, যে যত আমার শত্রু বাড়বে তত আমার ভালো লাগে এটা, যে আমার মানে শত্রু বাড়ুক, তার মানে হচ্ছে যে আমার কাজের উন্নতি হচ্ছে। এবং ইন্ডাস্ট্রি থেকে আমি আশা করেছিলাম যেটা, সেটা হচ্ছে যে তারা হয়তো সহানুভূতিশীল হবে, যে একটা বাচ্চা ছেলে সে কাজ করা স্টার্ট করেছে নতুন, তাকে আমরা চারিদিক থেকে সাহায্য করি, যেটা মানে আমার সম্পূর্ণ ভাবনাটা ভুল ছিল, যে এটা ইন্ডাস্ট্রিতে হয় না। তো যত আপনি ওপরে ওঠার চেষ্টা করবেন, তত আপনাকে ধরে নামানোর চেষ্টা করবে আরও। এবার মানে এটা ইন্ডাস্ট্রি, মানে কার কিছু খারাপ লাগলে আমার কিছু মানে করার নেই, এটা প্রফেশনই হয়। হ্যাঁ, এটা সব প্রফেশনে হয়, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে বেশি হয়। মানে ধরো আজকে যদি কেউ আইটি ওয়ার্ল্ডে কেউ ভালো কাজ করছে, তো তাদের না মানে একটা মানে ইয়ার এন্ডিংয়ে তাদেরকে একটা দেওয়া হয়, বা মানে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যে তুমি ভালো কাজ করছো। মানে আমাদের এখানে ভালো কাজ করলে তাকে আরও টেনে হচ্ছে নামানো হয়, যে ভালো কাজ করছে, একে হাঁটাও, একে। তাই জন্যই দেখুন আজকে আমাদের এখানে একটা টাইম ছিল কি, যে মানে টলিউডকে বলিউড মানে ফলো করতো। যদি আমরা রেট্রো টাইমসে যাই, টলিউডকে বলিউড মানে এক ইয়েতে মানে ফলো করতো। সেখান থেকে আজকে তুমি বলিউড কোথায় পৌঁছে গেছে দেখো, আজকে টলিউড কোথায় পড়ে আছে। এটা একমাত্র কারণ হচ্ছে যে আমরা একত্রিত নই, এবং আমরা এক হয়ে কাজ করতে পারি না, এবং একে অপরের উন্নতি হলে আমরা হিংসে করি, এবং তাতে আমরা জ্বলি। তো এইগুলো যদি একটা ইন্ডাস্ট্রিতে চলতে থাকে, ওটা ইন্ডাস্ট্রি হতে পারে না। আমি বিশ্বাস করি যে টলিউডে কোনো ইন্ডাস্ট্রি আপাতত নেই, কারণ ইন্ডাস্ট্রিতে সবাই একসাথে কাজ করে। আজকে আমার যদি কাজ করতে থাকি, তাহলে একটা প্রডিউসার আমাকে ডেকে কাজ দেবে। এখানে ঠিক অপোজিটটা হয়, যে কাজই করার চেষ্টা করা হয়, যে এও ভালো কাজ করছে, মালটা বেশি উঠছে, ওকে আগে হাঁটাও। ও যদি বেশি উপরে উঠে যায়, তাহলে কিন্তু আমাদের থেকে উপরে উঠে যাবে। এই যে একটা লবি চলে এখানে, এটাকে সবার আগে বন্ধ করা উচিত। এবং আমি কোনোদিন এই নিয়ে কথা বলিনি কোথাও, আজকে প্রথমবার বলছি যে আমার সাথে প্রচুর হয়েছে এটা। মানে আমার সাইন করা ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, এবং প্রডিউসারকে সকালবেলা গুড মর্নিং বলিনি বলে আমাকে বাদ দেওয়া হয়েছে। প্রডিউসার আমাকে ফোন করে বলছে, দাদা আপনার সাথে তো আমার ইন্টারঅ্যাকশনই হচ্ছে না। এবার আমি সেটা মানে বুঝতে পারিনি যে ইন্টারঅ্যাকশনটা কোন ইয়েতে বলছে প্রডিউসার। এবার তারপরে বুঝতে পারলাম যে ওনাকে সকালবেলা আমি গুড মর্নিং হচ্ছে উইশ করি না। আচ্ছা, বলো গুড মর্নিং বলো না তার জন্য? হ্যাঁ, মানে হচ্ছে গুড মর্নিং পাঠাবো, দাদা আমাকে একটু দেখবেন, এটা বলবো, দাদা আপনি খুব ভালো, এটা বলবো। তো তাহলে গিয়ে সেই কাজটা আমি পেতাম। আমার সাইন করার ছবি ছিল, ওটা আমাকে হাঁটিয়ে দিল। এবং মানে আলটিমেটলি বলো তো কি, মানে ছবিটা হলো এবং ছবিটা চললো না, সেটা হচ্ছে বড় কথা না। বাট দ্য থিং ইজ যে এরকমভাবেই কিন্তু হচ্ছে, যার জন্য কী হচ্ছে, ভালো ভালো ছবি প্ল্যান করা সত্ত্বেও এই যে আমাকে তেল মেরে চলো, যে আমার সকালবেলা একটা গুড মর্নিং পাঠাতে হবে। আমি কেন পাঠাবো? আমি তো আপনার এমপ্লয়ি নই, আমি কাজ করছি, আমি আপনার সাথে কাজ করছি, এমন না যে আমি আপনার আন্ডারে কাজ করছি, টিম মেম্বার। এবার সেখানে যদি আপনাকে গুড মর্নিং উইশ করে যদি তোষামত করতে হয়, তাহলে সেখানে আমার মনে হয় যে আমার না কাজ করাই ভালো। সো এই জিনিসগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে। এবং মানে ইন্ডাস্ট্রি থেকে যেটা তুমি বলে যে এক্সপেকটেশন কি, এক্সপেকটেশন এটাই ছিল যে অ্যাটলিস্ট আমার ট্যালেন্ট দেখে আমাকে কাজ দেওয়া হবে, কিন্তু সেটা এখানে হয় না, কারণ এখানে ইন্ডাস্ট্রিই নেই। ইন্ডাস্ট্রি তখন হবে যখন সবাই মিলে একত্রিতভাবে কাজ করবে, এবং কেউ কারোর ট্যালেন্ট দেখে বা কেউ কারোর ওপরে ওঠা থেকে জ্বলবে না। বাট এটা এখানে ক্রমাগত হয়, এবং তাই জন্য এখনকার দিনে আমার ইন্ডাস্ট্রি থেকে এক্সপেকটেশনই নেই, কারণ আমি মানে একদম ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই।
আজ তোমার একটা মিউজিক কোম্পানি আছে, সেখান থেকে অনেক সঙ্গীত শিল্পী যারা নতুন কাজ করতে আসছে বা তারা ইচ্ছা করছেন, কেন এরকমও তো আছে যে অভিনয়ে যারা শিল্পী থাকে বা যারা অভিনয় করতে আসে এই প্রফেশনে নতুন, তো তাদেরকেও তাদের যে কাজকর্মগুলো আমরা দেখি অনেকটা টালিগঞ্জে, তোমার টালিগঞ্জেই বাড়ি, মেট্রোর সামনে দাঁড়িয়ে থাকে, ডিরেক্টরদের ঘরে ঘরে যায়। তো এরকম অনেক সঙ্গীত শিল্পী আছে যারা হয়তো চিন্তা করছে আমি একজন সঙ্গীত শিল্পী হব, হয়তো সেটা সারেগামাপা ব্যাপারটা জানে না, এরকমও তো শিল্পী তোমার কাছে আসে। তো তার তোমার নিজস্ব সঙ্গীত মিউজিক কোম্পানি আছে, তো সেখান থেকে কি কতটা গান এখনো পর্যন্ত নতুনদের ক্ষেত্রে তুমি কাজ করছো? প্রথমে কথা বলি যে নতুনদের নিয়ে কাজ করতে দুটো খুব বড় সমস্যা। একটা সমস্যা হচ্ছে যে তাদের প্রচুর ট্যান্ট্রামস থাকে। আমি এটা কেন বলছি বুঝিয়ে বলছি আমি, যে প্রচুর মানে ট্যান্ট্রামস মানে কেন থাকে, তার কারণ হচ্ছে তারা মিউজিকটা শেখেই এটা ভেবে যে আমি স্টার হব, মিউজিকটা ভালোবেসে শেখে না। আমি যখন একটা জিনিস কিছু শিখছি তখন যদি আমি সেটাকে ভালোবেসে না শিখি, তাহলে অবভিয়াসলি যখন আমি দেখবো যে আমি স্টার হতে পারছি না, তাহলে আমি আর শিখবো না তখন। এবার আলটিমেটলি এখনকার যুগের সাথে এটাই হয়, এরা প্রথমেই মানে ভাবে যে আমি একটা গিটার বাজানো শিখে গেছি, আমি এবার গিটার নিয়ে আমি স্টেজে উঠবো আর স্টেজ কাঁপিয়ে দেবো, আমার প্রচুর ফ্যান্স হয়ে যাবে, ফলোয়ার্স হয়ে যাবে, ব্যাস আমি পুরো একদম ছেয়ে যাবো। এটা হয় না, এটা স্বপ্নের দুনিয়ায় হয়। আগে তোমাকে শিখতে হবে, সঙ্গীত একটা সাধনা, খুব বড় সাধনা। তার কারণ হচ্ছে যে তোমাকে পারফেকশন এখানে হতে হবে। পড়াশোনায় আমাদের 40-এ পাস, সঙ্গীতে 40-এ পাস নয়, সঙ্গীতে অন্তত 100-তে পাস, 99 পেলেও ফেল। তার কারণ একটা নোট যদি আমি বাজাতে গিয়ে ভুল করে ফেলি, গাইতে গিয়ে একটা নোট যদি ভুল হয়ে যায়, ওটা কিন্তু মানুষের কানে থেকে যাবে, তাহলে আমার গানটা সেখানেই শেষ। আমাকে পারফেকশনিস্ট একদম 100-তে 100 পেতে হবে, 100-তে 40 পেলে আমি টোটালি ফেল। তো পড়াশোনা সবাই করতে পারে, কিন্তু গান বাজনা সবার দ্বারা হয় না। এই একটাই কারণ হচ্ছে যে আমি স্টার হব বলে এরা গানটাকে শেখে, এবং খুব অল্প টাইমেই এখনকার যুগে আমরা দেখছি যে হচ্ছে রিয়ালিটি শো থেকে খুব অল্প টাইমেই তারা ফেম পেয়ে যাচ্ছে, এবং প্রচুর জায়গায় তারা মাচা শোস করে বেড়াচ্ছে, এবং তাতে তারা ভাবছে যে আমি অনেক বড় হয়ে গেছি, এবার আমার আর শেখার দরকার নেই, আমার একটা পপুলারিটি রয়েছে, এবং শেখাটা সেখানেই শেষ যেখান মানে। তো এটার ক্ষেত্রে কি হয়, যারা নতুন কাজ করতে আসছে তো তাদেরকে আমি একটা কিছু গাইতে বলছি, এবার তারা আরেকজনকে কপি করে গাইছে, বা অমুক সিঙ্গারের গানটা এরকমভাবে গেয়েছে আমিও এরকমভাবে গাইছি, এবার তাদের একটা কোনো হচ্ছে নিজস্বতা নেই। তো প্রবলেমটা সেখানেই হয়ে যাচ্ছে যে এরা কপি সিঙ্গার হয়ে আছে। অরিজিৎ সিং মুখ খুলে গায় না, তা আমিও মুখ খুলে গাইবো না। অরিজিৎ সিং কেন মুখ খুলে গায় না, তার একটা কারণ রয়েছে। তো তুমি মুখটা খুলে কেন গাইবে না, তাহলে সেটা এক্সপ্লেন করো আগে। সে তখন কি বলবে যে না অরিজিৎ সিং গায় না বলে আমিও গাইছি না। তো এ প্রপার কোনো এক্সপ্লেনেশন নেই যে আমি কাজটা কেন করছি, কপি পেস্ট। ঠিক কথা। তো এবার তাদের নিয়ে কাজ করতে এই জন্যই মানে প্রচুর অসুবিধা হয়। কিন্তু এর মধ্যেও নতুন নতুন অনেকে রয়েছে যারা খুব ভালো কাজ করছে, এবং তারা প্রচুর ফলো করে যে একটা মিউজিক ডাইরেক্টর, ধরো আমরা তো মিউজিক ডাইরেক্টর বা হচ্ছে কম্পোজার, আমরা গানটা জন্ম দিই, একটা গায়ক গায়িকা এসে সেই গানটাকে গাইছে। মানে ধরো আমরা হচ্ছি মা বাবা, গায়ক গায়িকা হচ্ছে কিন্তু যারা আয়ার কাজ করছে, তারা কিন্তু গানটাকে জন্ম দিচ্ছে না, কিন্তু নামটা কাদের হচ্ছে, গায়ক গায়িকাদের, বাবা মার নাম নেই। তো এইটা একটা বড় প্রবলেম আমাদের এখানে। এবং তারপরে কী হয়েছে যে একটা মিউজিক ডাইরেক্টর একটা সিঙ্গারকে যেভাবে বোঝাচ্ছে, এবার সে যদি সেভাবে সেটাকে নিয়ে গাইতে পারে তাহলে গানটা দাঁড়াবে। কারণ আমি জানি যে আমি যেহেতু জন্ম দিয়েছি গানটার, বা আমার যেহেতু সন্তান গানটা, আমার সন্তান কতটা তো যেতে পারবে, কতটা কি করতে পারবে সেটা আমি জানি। এবার আমার সন্তানকে কি করে বড় করতে হবে সেটা যদি আমি সিঙ্গারকে বুঝিয়ে দিই, এবং সিঙ্গার যদি সেটা বুঝিয়ে করে দেয়, তাহলে আমার কিন্তু সন্তানটা অনেক বড় হবে। কিন্তু সেখানে যদি সিঙ্গার যদি নিজস্ব বুদ্ধি লাগায়, এবং তারপরে আমি অবভিয়াসলি মানে স্পেস দিই যে এইটুকু জায়গা আছে, তুমি এখানে ইম্প্রোভাইজ করো, বাট এমন কিছু করো না মানে যেটা গানের বাইরে চলে যাবে। এবার তখন হচ্ছে তাদের জায়গায় যে আমরাও আর্টিস্ট, আমরাও এটা করতে চাই, আমরাও ওটা করব, আমরা সেটা করব, কিন্তু বুঝে করো, যেটাই করো না কেন তুমি বুঝে করো। এবার আমি একটা কারণে যখন বোঝাচ্ছি, আমি তো একটা কারণে বলছি জিনিসটা, এবার সেটা যখন তারা বুঝতে পারে না, তো অবভিয়াসলি মানে একটা মানে কোথাও একটা ঝামেলা মানে একটা সৃষ্টি হয়। তো এবার সেখান থেকে আমি কিছু না বলেই আমি তাদেরকে বলি যে না, যেটা করছো করো, এবং তারপরে যেটা হয় যে আমি আরেকটা সিঙ্গারকে ডেকে আমি কাজটা করিনি, কারণ কারোর সাথে ঝামেলা করে লাভ নেই।
সো মানে এই হচ্ছে দুটো প্রবলেম, যেটা হচ্ছে নতুনদের নিয়ে কাজ করতে গিয়ে আমি ফেস করি। কিন্তু প্রচুর নতুনরা রয়েছে যারা আমার কথা শুনে গান গেয়েছে এবং গানগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, সেটা তুমি দেখেছো। তোমার টেলিফিল্মেই মানে গানগুলো ছিল যেগুলো মানে এখনও ট্রেন্ডিংয়ে রয়েছে। তো তাতে প্রচুর নতুন ছেলে মেয়েদের আমি তুমি মিলে সুযোগ দিয়েছি এবং সেখানে প্রচুর নতুন ছেলেমেয়েরা আসছে যারা এখন ওই একটা গান গেয়ে তারা এখন স্টেজ শোজ করছে। আচ্ছা। আজকের যে সময় চলছে, তো তোমার কাছে তো অনেক শিল্পী আসে গান করতে বা নতুন তাদেরকে তুমি হাতে ধরে তুলছো, তো তারা যখন স্টেজ পারফর্ম করছে, তোমার কথাতে স্টেজ পারফর্ম করছে, তারা তাদের গানগুলো ট্রেন্ডিংয়ে চলে আসছে, তারা সকল সেলিব্রিটি হয়ে যাচ্ছে নিজেদেরকে মনে করছে, তো তারা কি যোগাযোগ করে এখন তোমার সাথে? না, টু ভিডিওস না। তার কারণ হচ্ছে যে তাদের আমার কাছ থেকে যতটা নেওয়ার ছিল তারা নিয়ে নিয়েছে। এখন তাদের আমাকে আর দরকার নেই, কারণ তারা একটা এক্সপোজার তারা পেয়ে গেছে। এখন তারা সেই যে গানটা যেটা আমি এদেরকে দিই বা আমরা মানে করিয়েছিলাম, সেই গানটা প্রডিউসার ইভেন্ট ম্যানেজারদেরকে দেখাচ্ছে এবং বলছে যে আমার নিজস্ব গান রয়েছে, আমার ফিল্মে গান রয়েছে, তো সেই দেখে আমাকে আপনারা সুযোগ দিন, এবং সুযোগ পাচ্ছেও, গান গাইছেও। কিন্তু কোথাও আমি দেখি না যে আমাকে একটা থ্যাঙ্কস বলছে, বা যখন আমাদের গানটাও শেয়ার করেছে, যখন যেই মানে গানটা এখনও যখন শেয়ার করে যে এই গানটা আমার, এর আগে গানটা গাওয়ালোকে, গানটা কম্পোজকে করেছে হচ্ছে লিখেছে কে, তারা বিন্দুমাত্র লেখে না। এবং সেখানে যে একটা কম্পোজারকে বা তাকে যে আমি সিলেক্ট করে গাইয়েছি, সেই যে একটা মানে কৃতজ্ঞতা জ্ঞাপন, সেটাও করে না। সো এটাই হচ্ছে, জানো তো, এটাই হচ্ছে প্রবলেম। যে আমাদেরকে আজকে যখন জিদ্দা আমাকে যখন পিক করেছিল, আমি একটু ওই মানে গল্পটায় আসি। যাদবপুর অডিটোরিয়াম ওএটিতে ব্যান্ড কম্পিটিশন হচ্ছে, জিৎ গাঙ্গুলি হচ্ছে জাজ, এবং তখন আমি কলেজে পড়ি ফার্স্ট ইয়ার, এবং তখন আমি বাজাচ্ছি ওখানে আমার ব্যান্ডের সাথে। তো আমার ব্যান্ড ওখানে সেকেন্ড হয়েছিল, আমরা জিততে পারিনি, আমরা রানার্স আপ হয়েছিলাম, আর আমি হয়েছিলাম বেস গিটারিস্ট ওখানে। তো তখন জিদ্দা আমাকে বললো যে আমাকে নাম্বার দিয়ে বললো যে তুই আমার সাথে যোগাযোগ কর। তো আমি গিয়ে যোগাযোগ করলাম, কাজ হলো, জিদ্দার প্রচুর কাজ আমরা করেছি জিদ্দার সাথে। এবং টু বি ভেরি অনেস্ট, আমি এটা জিৎ গাঙ্গুলি, এবং টু বি ভেরি অনেস্ট, আমি এটা ক্যামেরার সামনে বলতো আমি মানে লজ্জিত বোধ করছি না যে আমি যেটুখানি সাউন্ড ইঞ্জিনিয়ারিং শিখেছি আমি জিদ্দার থেকে শিখেছি। কারণ যখন আমাদের সেশন যখন মানে শেষ হয়ে যেত, বিভিন্ন লোকেরা বাড়ি চলে যেত, আমি ওখানে বসে বসে দেখতাম যে জিদ্দা মিক্সিং মাস্টারিং কী করে করছে, বা কী করে হচ্ছে সাউন্ডস্কেপগুলোকে তৈরি করছে। সো এগুলো আমার শেখার ইচ্ছা ছিল বলে আমি করেছি, যে বাকিদের ছিল না তাই তারা করেনি। তো সাউন্ড ইঞ্জিনিয়ারিং আমি জিদ্দার থেকে শিখেছি, যেইটুকু পারছি আমি, টু বি ভেরি অনেস্ট। এটা আমার যদি এটা না বলি তাহলে আমি বেমানি করছি ওনার সাথে। সো এবার যখন এই দিকটা যখন হচ্ছে, এবার কাট টু 2016 হচ্ছে যখন জিদ্দা চলে যাচ্ছে হচ্ছে বলিউডে। তো আমাকে বললো তুই কি মুম্বাই যাবি আমার সাথে? তো তখন আমি বললাম জিদ্দা আমি এখানে ছোটো ছোটো কাজ পাচ্ছি, তো আমি এগুলো করতে থাকি, তাহলে অ্যাটলিস্ট আমি এখানে সেটেল করতে পারবো। তখন আমাকে বললো যে না, একটা মিউজিক ডাইরেক্টরের আন্ডারে আরেকটা মিউজিক ডাইরেক্টর থাকতে পারবে না। তো তখন আমি কথা বললাম, আমি বললাম যে তাহলে জিদ্দা মানে এটা তো মানে হচ্ছে না। সো এই যে একটা আমার আর জিদ্দার মধ্যে একটা ক্ল্যাশ হলো, এটা কিন্তু এমন ক্ল্যাশ না যে আমি জিদ্দাকে খুব একটা কিছু বললাম বা জিদ্দা রেগে আমাকে কিছু বললো, তা কিন্তু নয়। এইবার ব্যাপারটা কি, যে এই যে এত বছর পরেও যখন সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কথা আসছে, আমি টোটাল থ্যাঙ্কস দিচ্ছি হচ্ছে জিদ্দাকে, বা যখনই দেখা হয় হচ্ছে জিদ্দার সাথে, যদি কখনো জিদ্দার গান বাজে মানে সেটা যখন আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তো তখনই লিখি যে মানে এটা জিদ্দার জন্য আমি জিদ্দার ইয়েতে বাজিয়েছি, থ্যাঙ্কস টু জিদ্দা যে আমাকে সিলেক্ট করেছে। মানে এই যে একটা কৃতজ্ঞতা জ্ঞাপন, এটা আমি যাদেরকে দিয়ে কাজ করেছি তাদের মধ্যে আমি কারোর মধ্যে পাই না, কারোর মধ্যে না। তারা কোনোদিন কন্ট্যাক্টও করে না, তারা এখন শোজ করছে, তারা এদিক ওদিক মানে মোটামুটি শোজ তো করে বেড়াচ্ছে, কিন্তু এই কৃতজ্ঞতা জ্ঞাপনটা আমি মানে কোথাও পাইনি। জীবনে কি এমন কিছু মিস করেছো যেটা খুব ইচ্ছা করে যে ওটা হলে খুব ভালো হতো? সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাবাকে, মানে বাবা জিনিসটা আমি মানে 7 বছর বয়স তখন বাবা মানে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে মায়ের মানে মা যেহেতু হাউস ওয়াইফ, তো মানে ওই দিকটা আমার খুব মানে কষ্ট হয় যে
বাবাকে মানে বাবার শব্দটা কি সেটা বোঝার আগেই আমি হারিয়ে ফেলেছি। তো দাদা তাও মানে 14 ইয়ার্স এজ দাদা তাও বাবাকে পেয়েছে, বাট আমি বাবার শব্দটা বুঝতেই পারিনি যে কি কি অ্যাকচুয়ালি, কারণ 7 বছর বয়সে আমি কি মানে বুঝতে পারবো। তো বাবা যদি থাকতো আজকে হয়তো খুশি হতো যে আজ যখন মানে অ্যাওয়ার্ডগুলো যখন দেখে যে এই অ্যাওয়ার্ডগুলো পাচ্ছি, তো তো হয়তো খুশি হতো। এই একটা বড় ক্ষোভ, একটা বড় কষ্ট রয়ে গেছে যে এটা আর হয়তো জীবনে কোনোদিন মানে সম্ভব হবে না। মানে তুমি তো অনেক সম্মান পেয়েছো, অনেক পুরস্কার তুমি পেয়েছো, বা অনেক জায়গায় তুমি শো করছো, অনেক কিছু পাচ্ছ। সব থেকে কোন মানে তার মধ্যে তুমি যে গানটা নিয়ে তুমি করছো, তোমার সব থেকে প্রিয় গান কোনটা, মানে তোমার নিজস্ব ক্রিয়েট করা? দেখো এটা বলতে গেলে যে প্রিয় গান কোনটা, এটা ধরো মানে কি বলবো, প্রত্যেকটা গান আমার সন্তানের মতো। হ্যাঁ, এবার হচ্ছে সন্তান সমান, এবার সন্তানদের মধ্যে তো ডিসক্রিমিনেশন করা যায় না যে ও ভালো খারাপ। তো প্রত্যেকটা গানই আমার খুব ক্লোজ, কিন্তু তাদের মধ্যেও সুরের ঠিকানা বলে তোমারই একটা সিনেমা রয়েছে, তার যে টাইটেল ট্র্যাকটা ওটা আমার খুব প্রিয়। মানে ওটা খুব কষ্টের থেকে লেখা, তো মানে তুমি যে সিনেমাটা যেটা দেখিয়েছো যেটা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমার লাইফের সাথেও মানে কিছুটা মেলে। তো হেন্স মানে ওই যে একটা শিল্পী, সে শিল্পী হতে পারছে না, তার যে একটা ভেতরে যে আর্তনাদটা, কিন্তু সে চিল্লিও বলতে পারছে না যে আমি কেন হতে পারছি না বা তোমরা কেন হতে দিচ্ছ না আমায়। তো এই যে একটা আর্তনাদ তুমি সিনেমাটা দেখিয়েছো, মানে ওই একটা গান যদি শোনাও ছোট করে। ঠিক আছে, এটা এই গানটা আমি শোনাচ্ছি, যদিও এটা আমার গান নয়। এই গানটা আমি শোনাচ্ছি তার কারণ একটাই হচ্ছে যে এই গানটা দিয়ে আমি জিদ্দার সাথে কাজ শুরু করেছিলাম। এটা হচ্ছে বস সিনেমার গান, এবং গানটা গেয়েছে হচ্ছে মানে অরিজিৎ সিং। হারিয়ে বসে আছি দেখ বারের ইশারায়, কত না হলো কল্পা, তাকিয়ে দেখে আছি তাই মজুমবারের ইশারায়, আমিও হলে তোলপা, খেয়ালি মন মারা পিঠা এক নিমেষে, তাকালি তুই আমি হঠাৎ অন্য দেশে। ও হারিয়ে বসে আছি দেখ প্রথমবারের ইশারায়, কত না হলো তোলপা, ওরে মনবারে মোর মনবারে, ওরে মনবারে कैसा है तू बता। অসাধারণ একটা গান শুনলাম, খুব ভালো। মানে তোমাকে একটা ব্যাপারটা হয়েছে যে আমি যখন তোমাকে গান দিয়েছি একটা গান, যে আমাকে এই গানটা এখন তৈরি করে দাও, তুমি করে দিয়েছো খুব অল্প সময়ের মধ্যে একটা গান তৈরি করে দিয়েছো। তো আমি তোমাকে এখন কিছু র্যাপিড ফায়ার কিছু প্রশ্ন করবো, তোমাকে সেগুলো একটু চট করতে। একদম। তোমার প্রিয় সঙ্গীত শিল্পীকে? এখনকার যুগে হচ্ছে মানে অরিজিৎ সিং, আগেকার যুগে হচ্ছে মানে কিশোর কুমারজি। ফিমেল সঙ্গীত শিল্পীকে? আগেকার যুগের যদি বলো তাহলে হচ্ছে লতা মঙ্গেশকরজি, এখনকার যুগে হচ্ছে শ্রেয়া ঘোষাল। সঙ্গীত পরিচালককে? আগেকার যুগে হলে হচ্ছে আর.ডি. বর্মন, এখনকার যুগে প্রীতম দা। প্রিয় গীতিকারকে? আগেকার যুগে যদি হয় তাহলে হচ্ছে মজরু সুলতানপুরি, এখনকার যুগে যদি হয় হচ্ছে জাভেদ আখতার। প্রিয় অভিনেতাকে? প্রিয় অভিনেতা আগেকার যুগে সিনেমা আমি খুব একটা দেখিনি, যদি বাংলা সিনেমা হয় তাহলে হচ্ছে উত্তম কুমার, আর এখনকার যদি বাংলা সিনেমা বলো তাহলে টু ভেরি অনেস্ট দেবদা। প্রিয় অভিনেত্রী? আগেকার যুগে হচ্ছে সুপ্রিয়া দেবী, আর এখনকার যুগে হচ্ছে কোয়েল মল্লিক।
আর প্রিয় খাবার কি? বিরিয়ানি। প্রিয় মানুষকে? আমার মা। কোথায় যেতে খুব পছন্দ হয়? সমুদ্র। আজকে তুমি যে দাসান কোম্পানিতে এসেছো, মানে আজকে তুমি দাসান কোম্পানিতে এলে তোমার কেমন লাগছে? ছোট্ট করে দর্শককে দিয়ে বলো। অসাধারণ একটা কথা এবং অসাধারণ একটা চিন্তা ভাবনা যে টু ভেরি অনেস্ট, মানে আমি যেটা বলতে চাই যে আমরা যারা পর্দার পেছনে কাজ করছি, যারা পর্দার পেছনে রয়েছি, তাদেরকে তুমি একটা মুখ দিচ্ছ এখানে। কারণ আপনারা যারা আজকে এটা দেখছেন তারা আমার কাজ প্রতিনিয়ত শোনেন। আপনারা জি বাংলা, বা আমি নামটা বলে ফেললাম যদিও, বা কালার্স বাংলায় আপনারা যেসব সিরিয়াল দেখেন তাদের মধ্যে অনেকগুলোরই টাইটেল ট্র্যাক করা আমার, এবং আপনারা আমার কাজ প্রতিনিয়ত শুনছেন, কিন্তু আমার মুখটা আপনারা দেখছেন না। তো দাসান কোম্পানির সেই মুখটা আমাকে আপনাদের কাছে কিন্তু পৌঁছে দিল, আমার মুখটা। সো এটা একটা অনবদ্য চিন্তাভাবনা, এবং খুব ভালো লাগছে যে এই একটা অনবদ্য চিন্তাভাবনার অংশ আমি হতে পেরেছি, এবং তুমি আমাকে আজকে এখানে মানে ডেকেছো। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ এবং হচ্ছে ফ্রেন্ডস টিভি। সো এখানে এসে আমার এক কথায় ফাটাফাটি লাগছে। দাসান কোম্পানির মানে টাইটেলটা একটা তোমারই করা, যদি হ্যাঁ। একটুখানি শোনাও আর কি। ঠিক, যেখানে চেষ্টা করছি, যদিও ওটাই মানে ইলেকট্রিক গিটার আমি বাজিয়েছি, এটাই হচ্ছে অ্যাকোস্টিক গিটার, একটু চেষ্টা করছি। দাসান কোম্পানি, 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 দাসান কোম্পানি। আমার কথা শুনবে আপনার, সরি, তোমার কথা তোমার মুখ দিয়ে। দাসান কোম্পানি, তোমার কথা শুনবে তোমার মুখ দিয়ে। অসাধারণ, অসাধারণ। আজকে দাসান কোম্পানি তুমি এসেছো, এবং দাসান কোম্পানির পক্ষ থেকে এবং ওএসএফ এবং ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে ছোট্ট একটি স্মারক তোমার হাতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং সাথে ছোট্ট একটি গিফট ফ্রেন্ডস টিভি এবং ওএসএফ এর পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, দিস মিনস আ লট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নমস্কার সকলকে, আপনারা দেখছেন দাসান কোম্পানি। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে দেখতে থাকুন। এরকম প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে অনেক শিল্পী আমাদের এই দাসান কোম্পানিতে আসতে চলেছে বা আসবে। তাদের অজানা অনেক কথা আমরা শুনবো তাদের মুখ থেকে, তাদের কথা, যেই কথাগুলো তারা বলতে পারছে না, বা কোনো শিল্পী তাদের কথা তারা বলতে পারে না, তাদেরকে বলিয়ে নিতে হয়। তো সেই কথাগুলো আমরা শুনবো তাদের মুখ থেকে, শুধুমাত্র ফ্রেন্ডস টিভির পর্দায়। আপনারা দেখতে থাকুন দাস অ্যান্ড কোম্পানি প্রতি শনি এবং রবিবার। শুভরাত্রি, সকলে ভালো থাকুন। নমস্কার।